নমস্কার। আজকে আমরা বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আলোচনা করব একটি প্রবন্ধ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধটির নাম লাইব্রেরি, যেটি তাঁর বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এবং প্রথমে এই প্রবন্ধটি বালক পত্রিকায় 1292 বঙ্গাব্দের দিকে প্রকাশিত হয়েছিল। তো এই প্রবন্ধ সম্পর্কে কিছু কথা, প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চাইলেন, কিছু দিক আমরা তুলে ধরবার চেষ্টা করব যে এই প্রবন্ধটার মূল বক্তব্যটা কি। প্রথমেই বলি যে বিচিত্র প্রবন্ধের যে প্রবন্ধগুলো, যেগুলো বিচিত্র প্রবন্ধের মধ্যে স্থান পেয়েছে, যার মধ্যে লাইব্রেরি প্রবন্ধ আছে, কেকাধ্বনি আছে, বাজে কথা বলে একটি প্রবন্ধ আছে, মনে রাখতে হবে যে এই প্রবন্ধগুলোকে প্রাথমিকভাবে এই প্রবন্ধের শ্রেণীটাকে যদি একটু চিহ্নিত করতে হয় তাহলে বলতে হয় এগুলো হচ্ছে প্রবন্ধের যে দুটো ক্যাটাগরি আছে, একটাকে বলা হয় ব্যক্তিগত প্রবন্ধ আর একটাকে বলা হয় বিষয় গৌরবী প্রবন্ধ। এই ব্যক্তিগত প্রবন্ধ কোনটা না, যেখানে লেখক তার নিজের অনুভব অনুভূতিগুলোকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেন, যেখানে তথ্য যুক্তির জাল বিন্যাস করা লেখকের একমাত্র কর্তব্য নয়। যেখানে আমরা দেখব যে যখন ওই বিষয় গৌরবী প্রবন্ধ আমরা দেখব, রবীন্দ্রনাথেরই অনেক প্রবন্ধ আছে, যেমন তার সভ্যতা সংকট বলে যে প্রবন্ধ, অর্থাৎ কালান্তরের যে প্রবন্ধগুলো, এই ধরনের প্রবন্ধগুলো যেভাবে লেখা আর এই যে প্রবন্ধ গ্রন্থ মানে বিচিত্র প্রবন্ধের যে প্রবন্ধগুলো, দুটো কিন্তু একরকম নয়। আমরা একটুখানি পার্থক্যটাকে করে দিই, তাহলে আমাদের কাছে বিষয়টা একটু পরিষ্কার হয়। বিষয় গৌরবী যে প্রবন্ধ, সেখানে বিষয়টা মুখ্য, অর্থাৎ প্রবন্ধ শব্দটার যে অর্থ সেটা হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রবন্ধ শব্দটাকে ভাঙলে হয় প্রকৃষ্ট রূপে বন্ধন। এই বাঁধনটা কিসের? যুক্তির বাঁধন। অর্থাৎ একজন প্রাবন্ধিকের কাজ এই সমাজ, ধর্ম, চারপাশের পরিবেশ, রাজনীতি, যে কোনো কিছু নিয়ে একটা যুক্তিনিষ্ঠ, একটা তথ্যনিষ্ঠ আলোচনার মধ্য দিয়ে পাঠককে একটা ভাবনায় পৌঁছে দেওয়া। সেখানে লেখকের ব্যক্তিগত ভাবালুতাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। লেখক সেখানে বিষয় নয়, সেখানে বক্তব্যটা বিষয়, যেটা বলছেন সেটা সেখানে মুখ্য বিষয়। আমার ব্যক্তিগত, লেখকের ব্যক্তিগত বিষয়টা বা ব্যক্তিগত চাপাটা, ব্যক্তিগত আবেগ অনুভূতিটা, এই খেয়ালি কল্পনাগুলো সেখানে কখনো স্থান পায় না। কিন্তু প্রবন্ধের আর একটা ক্যাটাগরি হয়, যেটাকে আমরা ব্যক্তিগত প্রবন্ধ বলছি। এই প্রবন্ধের ক্ষেত্রে কি হয় না, লেখক অকপটে নিজেকে প্রকাশ করতে পারে। কি বলছি তার থেকেও বড় হচ্ছে কে বলছে, আমি কিভাবে বলছি। এই যে আমার বলার যে আনন্দটা, প্রকাশের যে ভঙ্গিটা, তার যে রসাবেদনটা মানে আবেদনটা, সেটাই এখানে গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ এখানে কি বলছি তার থেকেও বড় হচ্ছে কে বলছে, কিভাবে বলছে, সেই বলার আনন্দের জন্যই যেন বলা। কিন্তু তা বলে কি এখানে কোনো গুরুগম্ভীর কথা থাকে না? থাকে, কিন্তু লঘু চালে থাকে। অর্থাৎ এটা হচ্ছে প্রবন্ধ হয়েও এটা প্রবন্ধের থেকে একটু আলাদা, এই ধরনের ব্যক্তিগত প্রবন্ধ, যেখানে লেখকের আপনার হৃদয়ের কথাগুলোকে প্রকাশের স্বাধীনতা থাকে। এবং এই যে লাইব্রেরি প্রবন্ধটি, এটিকে এই ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে রাখা যায়। এবং এই ধরনের প্রবন্ধ কেমন হয় সে সম্পর্কে রবীন্দ্রনাথ নিজেই একটা কথা বলছেন এই গ্রন্থেরই একটি প্রবন্ধে, যেটার নাম বাজে কথা। রবীন্দ্রনাথ একটা কথা চমৎকার বলছেন যে মানুষ যখন হিসেব করে খরচ করে তখন মানুষকে চেনা যায় না। মানুষকে চেনা যায় কখন? যখন মানুষ বেহিসেবি হয়, অর্থাৎ হিসেবের বাইরে খরচ করে। হিসেবে তো মানুষ খুব ধরা বাঁধা, কিন্তু বেহিসাবে মানুষ খেয়ালিভাবে নিজেকে প্রকাশ করে। এই বেহিসাবি খরচের মধ্যে যেমন মানুষকে চেনা যায়, তেমনি একজন মানুষকে লেখার ক্ষেত্রে চেনা যায় বাজে কথাতে। অর্থাৎ তিনি বলছেন যে মানুষ যখন খুব ধরা বাঁধা কথা বলে, হিসেব করে কথা বলে, তখন তুমি মানুষকে প্রকৃতভাবে চিনতে পারবে না। যখন মানুষ অনর্গল বকে যায়, নিজের খেয়ালে বকে যায়, সেই বাজে কথা, প্রয়োজনের কথা যেখানে নেই, অপ্রয়োজনের কথা, সেই অপ্রয়োজনের মধ্যেই মানুষকে প্রকাশ পেতে দেখা যায়। কারণ মানুষ বাঁধা গণ্ডির মধ্যে সে খুব গতানুগতিক। বাঁধা গণ্ডির বাইরে যখনই সে বেরিয়ে যাচ্ছে, তখনই কি হয়, সে সত্যিকারের মনের আনন্দে নিজেকে প্রকাশ করতে পারে। তার হৃদয়টাকে, তার চরিত্রটাকে, তার ভাবনাটাকে যথার্থ রূপে সেখানেই ধরা যায়। হয়তো তাদের তথ্যের ভার থাকে না, কিন্তু ব্যক্তি মানুষটাকে খুব ভালো করে চেনা যায়, তার নিজের অন্তরটাকে খুব ভালো করে স্বচ্ছভাবে দেখা যায়। তো এই যে প্রবন্ধগুলো, অর্থাৎ এই যে
বিচিত্র প্রবন্ধের যে এই লাইব্রেরি প্রবন্ধটা, এটাও অনেকটা বাজে কথার মতো বলে মনে হতে পারে। যেন রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরি সম্পর্কে কিছু খেয়ালি কল্পনা আমাদের কাছে তুলে ধরছেন, যেন মনে হচ্ছে যে এটা তিনি কী ধরনের কথা বলছেন। কিন্তু তার মধ্য দিয়ে তিনি যে ভাবনায় পৌঁছে গেলেন, যে বক্তব্যটা আমাদের কাছে রাখলেন, সেটা কিন্তু খুব মূল্যবান। এটা আমরা লক্ষ্য করবার চেষ্টা করব। এই প্রবন্ধের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা চমৎকার কথা বলছেন। তিনি কি বলছেন না, তিনি বলছেন যে মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। কি চমৎকার কথা! সমুদ্র সে সবসময় গর্জন করে। শত বছরের সমুদ্রের গর্জনকে যদি কেউ ওই একটা ঘুমন্ত শিশুর মধ্যে আটকে ফেলতে পারে, শিশুর মতোই তাকে দেখতে যেমন লাগে, সেই নিঃশব্দ ঘুমন্ত শিশুর মধ্যে যদি সমুদ্রের গর্জনকে লুকিয়ে ফেলা যায়, বেঁধে ফেলা যায়, তবে লাইব্রেরিও তাই। লাইব্রেরির মধ্যেও শত বছরের সমুদ্রের গর্জন লুকিয়ে আছে। এবং কিভাবে আছে? যেখানে ভাষা, শব্দ নিঃশব্দের মধ্যে লুকিয়ে আছে। সত্যি তো, এই কথা খুব চমৎকার কথা, একজন কবির কথা। এমন করে কল্পনা করতে পারে কে? রবীন্দ্রনাথ বলেই পারেন, তিনি তো একই সঙ্গে কবি। সেই কবি সত্তা এখানে প্রাবন্ধিক সত্তার সঙ্গে কি চমৎকার মিলে গেছে। রবীন্দ্রনাথ কি বলছেন না, যেমন একটা সমুদ্রের শত বছরের গর্জনকে ওই ঘুমন্ত শিশুর মধ্যে যদি কল্পনা করতে পারি, তাকে যেমনটা লাগে ঠিক একই লাগবে লাইব্রেরিকে। কারণ লাইব্রেরির মধ্যে কত গর্জন আছে, কত শব্দ আছে, কিন্তু কিসে লুকিয়ে আছে? নিঃশব্দের মধ্যে, বইয়ের পাতার ওই কালো 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 অক্ষরগুলোর মধ্যে, শব্দগুলোর মধ্যে, বাক্যগুলোর মধ্যে। আসলে তিনি কি বলতে চাইছেন? যে লাইব্রেরি হচ্ছে গ্রন্থাগার, যেখানে গ্রন্থ থাকে, বই থাকে। আর বই কি? লাইব্রেরির তো কোনো আলাদা অস্তিত্ব নেই। লাইব্রেরি মানে হচ্ছে বইকে চিহ্নিত করা হচ্ছে। লাইব্রেরি হচ্ছে সেই ক্ষেত্রটা যেখানে বই থাকে, একেবারে তাকে তাকে সাজানো থাকে। তো সেই লাইব্রেরি আসলে কি রাখে না, যেমন সমুদ্রের গর্জনকে যদি ঘুম পাড়ানো শিশুর মধ্যে আমরা কল্পনা করতে চাই বা কল্পনা করতে পারি, তবে লাইব্রেরিও তাই। লাইব্রেরির মধ্যে আমাদের শত বছরের ইতিহাস, মানুষের হৃদয়ের কত আবেদন, কত অনুভব, সব কিছু তার মধ্যে কিন্তু চাপা থাকে। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চাইছেন, যে বই হচ্ছে এমন একটা জ্ঞান ভাণ্ডার, যার মধ্যে যেটা বর্তমানে লেখা হলেও সেটা অতীতের ইতিহাসকে তার মধ্যে গোপন করে রাখে, তার মধ্যে লুকিয়ে রাখে, তার মধ্যে প্রকাশ করতে চায়। কিংবা বই হচ্ছে এমন একটা ক্ষেত্র যেখানে মানুষের হৃদয়ের আবেগ, অনুভব, অনুভূতিগুলো তার মধ্যে প্রকাশিত হয়। অর্থাৎ বই এমন একটা ক্ষেত্র, গ্রন্থ এমন একটা বিষয়, যার মধ্যে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং মানুষের অন্তরের কথা, তার হৃদয়ের কথা, তার আবেগের কথা, সবটাকে সেখানে প্রকাশ করা হয় সাহিত্যের আকারে। রবীন্দ্রনাথের এই কথাগুলো কি চমৎকার! আমরা যদি একটুখানি পড়ি, বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়ে বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দধ্বনিকে, আকাশের দৈব বাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে? কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে? অতল স্পর্শ কালো সমুদ্রের উপর কেবল একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে। এই যে কাল সমুদ্র, আমরা জানি যে ইতিহাসের বই যখন পড়ি, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে শত শত বছরের, লক্ষ লক্ষ বছরের ইতিহাস আমাদের কাছে উঠে আসে। কত ভাঙা গড়ার ইতিহাস, কত যুদ্ধ জয়ের ইতিহাস, আদিম মানুষ থেকে আধুনিক মানুষ হবার ইতিহাস, আগুন আবিষ্কারের ইতিহাস, গুহাবাসী থেকে আজকের শহরবাসী মানুষ হবার ইতিহাস, সবটাই বইয়ের মধ্যে আছে। মানুষের ইতিহাস এই বইয়ের মধ্যে আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস এই বইয়ের মধ্যে আছে। তাই তো তিনি বলছেন, কাল সমুদ্রের উপর এক একটি বই যেন একটা সাঁকো তৈরি করে। একটা বই আমার কাছে এই বর্তমানে দাঁড়িয়ে অতীতের সঙ্গে যোগসূত্র তৈরি করবার একটা সাঁকো হয়ে ওঠে। বই পারে, বইয়ের মধ্য দিয়ে আমরা অতীতের সঙ্গে যোগসূত্র তৈরি করি। বইয়ের মধ্য দিয়ে আমরা কত ব্যতীত হৃদয়ের যে আবেদন, তাকে স্পর্শ করতে পারি আমাদের অন্তর দিয়ে। কত আনন্দধ্বনিকে আমরা নিজের হৃদয়ের আনন্দের সঙ্গে মিলিয়ে তাকে উপলব্ধি করতে পারি।
রবীন্দ্রনাথ ঠাকুর সেই সমস্ত ক্ষেত্রগুলোকে এখানে চিহ্নিত করবার চেষ্টা করছেন। লাইব্রেরি হচ্ছে সেই ভাণ্ডারটা। তিনি বলছেন লাইব্রেরি হচ্ছে একটা আলোর ভাণ্ডার। সেখানে এসে আমরা আমাদের হৃদয়ের আলোটাকে জ্বালিয়ে নিতে পারি, অন্তরটাকে বিকশিত করতে পারি। লাইব্রেরি হচ্ছে একটা আলোক সঙ্গীতের ক্ষেত্র, যেখানে আমরা আমাদের নতুন নবজাগরণের আলোক, যে আমাদের আলোটা দরকার নবজাগরণের, লাইব্রেরি হচ্ছে সেই আলোর ক্ষেত্রটা, যেখান থেকে আলোটাকে আমরা প্রত্যেকে জ্বালিয়ে নিতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যেমন একদিকে জ্ঞান বিজ্ঞানের কথা বলছেন, অন্যদিকে সাহিত্যের কথাও বলছেন। তিনি যখন ইতিহাসের কথা বলেন, অতীতের সঙ্গে যোগসূত্রের কথা বলেন বইয়ের মাধ্যমে, তেমনি তিনি পাশাপাশি হৃদয়ের কথা বলেন। হৃদয়ের কত উত্থান পতনের কথা, হৃদয়ের কত ভাঙা গড়ার কথা, হৃদয়ের কত বেদনার কথা, সবই কিন্তু লাইব্রেরি অর্থাৎ এই বই নিজেকে বইয়ের মধ্য দিয়ে প্রকাশিত হয়। সেই সমস্ত জায়গাগুলোকেই তিনি তুলে ধরবার চেষ্টা করছেন। অর্থাৎ লাইব্রেরি এবং বই হলো সেই ক্ষেত্র যেখানে মানুষ নিজেকে প্রকাশ করে। মানুষ সৃষ্টির অন্যান্য জীবেদের থেকে আলাদা। মানুষের একটা চেতনা আছে, একটা মন আছে, সে শুধু খেয়ে পড়ে বাঁচে না, ফলে নিজেকে সে প্রকাশ করতে চায়। আর লাইব্রেরি, গ্রন্থ মানুষের সেই প্রকাশ ক্ষেত্র। এবং তিনি কি চমৎকারভাবে বলছেন যে আমরা এই বাংলায় দাঁড়িয়ে এই প্রান্তবাসী হয়েই কি শুধু থেকে যাব? আমরা কি বিশ্বের সঙ্গীতের সঙ্গে সুর মেলাবো না? বিশ্ব বিভিন্ন প্রান্ত থেকে যে ডাক আসছে, যে চিঠি আসছে, আমরা কি তাতে সাড়া দেব না? আমরা কি শুধুই আমরা একটা কূপমণ্ডূক জীবনযাপন করব? আমরা কি দলিল দস্তাবেজ নিয়ে, আপিস আদালত নিয়ে আমরা কি শুধুমাত্র ওই বলা যেতে পারে আমাদের আবেদনের সীমার মধ্যে আমাদের মাচার ওই লাউ কুমড়োর হিসাব করতে করতেই জীবনটাকে কাটিয়ে দেব? বিশ্বের আনন্দ সঙ্গীতে আমরাও কি গলা মেলাবো না? আমাদের নিজের ভাষায় নিজের অন্তরের কথা বলবো না? সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ বেশ কিছু কথা বলেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, এই যে আকাশ, উদার আকাশের নিচে আমরা বসে আছি, সেই উদার আকাশের থেকে কি কোনো আহ্বান নেমে আসছে না? তিনি বলছেন একটি কথা, আমরা এখান থেকে বইয়ের ভাষায় যদি তুলে ধরি, তিনি কি বলছেন? না, আমাদের পদপ্রান্তস্থিত সমুদ্র কি আমাদের কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না? আমাদের মাথার উপর কি তবে অনন্ত নীলাকাশ নাই? সেখান হইতে অনন্তকালের চিরজ্যোতির্ময়ী নক্ষত্রলিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছে? এই যে কথাগুলো তিনি বলছেন, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একদিকে যেমন মানুষের অন্তরের আবেগ, অনুভব, অনুভূতিগুলোর কথা বলছেন, তেমনি এই বিশ্ব জগৎ সংসার, আকাশের গ্রহ নক্ষত্র সমস্ত কিছুই কিছু কথা বলতে চায়। সেগুলোর প্রতি কি আমাদের কোনো আগ্রহ থাকবে না? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য সাধনা, সেখানে বিজ্ঞানের একটা বিরাট ভূমিকা আছে। বিজ্ঞানের প্রতি রবীন্দ্রনাথের একটা আকর্ষণ ছিল। জগদীশচন্দ্র বসুর সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রেও সে কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিজ্ঞানের সত্যকে সাহিত্যের সত্যের মধ্য দিয়ে যে প্রকাশ করা যায়, সেই দিকটা কিন্তু রবীন্দ্রনাথের লেখার মধ্যে আমরা বারবার পাবো। সে একেবারে বসুন্ধরা যে কবিতা তিনি সোনারতরীতে লিখছেন, সেখানেও আমরা দেখেছিলাম এই বিশ্ব জগৎ সংসার, সেখানে মাটির মধ্যে কেমন করে বীজ থেকে অঙ্কুর নির্গত হচ্ছে, এই সমস্ত কিছুর প্রতি তার একটা আকর্ষণ। বিজ্ঞানের সত্যকে নিছক তথ্য নির্ভর না করে সাহিত্যের রসে কেমন করে তাকে প্রকাশ করা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন, বারবার দেখিয়েছেন। বিশ্বের বিপুল রহস্য, এই ভূবিজ্ঞান, এই আকাশ, গ্রহ নক্ষত্র, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, সমস্ত কিছুই রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছে। সেই সমস্ত কিছু নিয়েই তার কথা, তার ভাবনা প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ সে কথাই বলছেন যে বিশ্বের সমস্ত স্তর থেকে, সমস্ত প্রান্ত থেকে যদি মানুষ তার নিজের অন্তরের কথাকে, তার অনুভবের কথাকে, তার জ্ঞান বিজ্ঞানের কথাকে তাদের লেখালেখির মধ্য দিয়ে প্রকাশ করে, তবে আমরা বঙ্গবাসীরা কেন কূপমণ্ডূক জীবনযাপন করব? আমরা কেন আমাদের অন্তরের কথাকে, আমাদের অনুভবের কথাকে, আমাদের হৃদয়ের কথাকে, হৃদয়ের গানকে এবং এই আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, এই বিজ্ঞানের জগৎ, এই ক্ষেত্র যা কিছু বলতে চাইছে, যা কিছু ইশারা করছে, সেগুলোকেই বা কেন প্রকাশ করব না? তিনি মনে করেন সেই সব কিছু প্রকাশের সময় এসেছে। রবীন্দ্রনাথ বাঙালি জাতির কূপমণ্ডূকতাকে যেমন সেদিন লক্ষ্য করে তিনি তার নৈবেদ্য কাব্যের ওই চিত্তজেতা ভয়শূন্য কবিতা লিখে দেখিয়েছিলেন স্বার্থপর, লোভী, কূপমণ্ডূক একটা অলস জাতির কথা।
যারা ওই নিজের চারিদিকে পরীক্ষা তৈরি করে রেখে দিয়েছে, স্বার্থের পরীক্ষা, জাতের পরীক্ষা, ভেদাভেদের পরীক্ষা, সেই সমস্ত কিছুকে রবীন্দ্রনাথ ভাঙতে চেয়েছিলেন। এখানেও তেমনি তিনি আজকে 19 শতকের বুকে দাঁড়িয়ে যখন কিনা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির আলোকে বাংলায় নবজাগরণ ঘটেছে, সেই নবজাগরণের আলোকে নিজের অন্তরের অনুভবগুলোকে কেন আমরা লেখালেখির মধ্যে প্রকাশ করব না, সাহিত্যের মধ্যে প্রকাশ করব না। প্রমথ চৌধুরী একটি প্রবন্ধ পরবর্তীকালে লিখেছিলেন যার নাম ছিল বই পড়া, যেখানে তিনি দেখেছিলেন যে বই হচ্ছে, লাইব্রেরি হচ্ছে মানসিক স্বাস্থ্যবিধানের হাসপাতাল। মানসিক স্বাস্থ্যবিধান করতে গেলে লাইব্রেরিতে যেতে হয়। এবং তিনি একটি চমৎকার কথা বলেছিলেন যে দর্শন, ধর্ম, বিজ্ঞান আলাদা আলাদা করে যা কিছু বলে, সাহিত্যের মধ্যে সব কিছুকেই প্রকাশ করা যায়। সাহিত্য রসের আকারে সমস্ত কিছুই প্রকাশ করতে পারে। রবীন্দ্রনাথও যেন সেই কথাই বলছেন যে সাহিত্যের মধ্য দিয়ে, গ্রন্থের মধ্য দিয়ে মানুষ অকপটে নিজেকে প্রকাশ করতে পারে, সব কিছুই প্রকাশিত হয় সাহিত্যের মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে, অন্তরের কথার মধ্য দিয়ে। সেখানে জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, দর্শন সবটাই প্রকাশিত হয়। লাইব্রেরিকে তাই তিনি সবার আগে রাখছেন, লাইব্রেরির গুরুত্বকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং এই লাইব্রেরিকে সামনে রেখে মানুষের সঙ্গে মানুষের জাত পাত, অর্থনৈতিক অবস্থানগত যা কিছু বিভেদ, তাকেও তিনি ভেঙে দেবার চেষ্টা করছেন। তিনি কি বলছেন না, লাইব্রেরি হচ্ছে সেই ক্ষেত্র যেখানে বাদী প্রতিবাদী, যেখানে বলা যেতে পারে উত্তর প্রত্যুত্তর সবটাই যেন দুই ভাইয়ের মতো পাশাপাশি থাকে, যেখানে জীবিত এবং মৃত ব্যক্তি পাশাপাশি থাকে। কিভাবে বলছেন? তিনি বলছেন জীবিতের কথা, মৃতের কথা, জীবিতের আত্মা, মৃতের আত্মা পাশাপাশি অবস্থান করে। এটাও খুব লক্ষ্য করবার একটা কিন্তু বিষয়। আমরা যদি বিষয়টাকে একটু বইয়ের ভাষায় তুলে ধরবার চেষ্টা করি, তাহলে সেখানে তিনি কি বলছেন, শঙ্খের মধ্যে যেমন সমুদ্র শব্দ শোনা যায়, তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ? এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। সংশয় ও বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লগ্ন হইয়া বাস করে। এখানে দীর্ঘ প্রাণ, স্বল্প প্রাণ, পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। কেহ কাহাকেও উপেক্ষা করিতেছে না। যিনি দীর্ঘকাল বেঁচেছেন, যিনি স্বল্পায়ু, যিনি জীবিত, যিনি মৃত, বেঁচে থাকা মানুষ, মৃত মানুষ, সবার বই লাইব্রেরিতে আছে, সবার কথাই লাইব্রেরিতে আছে। এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে কোনো কিছু নিয়ে কোনো কিছুর পক্ষে যুক্তি, কোনো কিছুর প্রতিপক্ষে যুক্তি, সব কিছুই আছে। অর্থাৎ লাইব্রেরি হচ্ছে সেই মুক্ত ক্ষেত্র যেখানে মানুষ সমস্ত ভেদাভেদ, সমস্ত সীমারেখা, সমস্ত জটিলতা, সমস্ত কুপমণ্ডুকতা, সমস্ত সীমারেখার ঊর্ধ্বে গিয়ে অকপটে নিজেকে প্রকাশ করতে পারে। কিসের মধ্য দিয়ে? বইয়ের মধ্য দিয়ে। সে বই হতে পারে অপ্রয়োজনের বই, কেজো বই নয়। সেখানে প্রয়োজনের মূল্যে সব কিছুকে বিচার করা হয়তো যায় না, কিন্তু প্রয়োজন দিয়ে শুধুমাত্র সব কিছুকে বিচার করলে প্রকৃত মূল্যে আমরা পৌঁছতে পারি না। রবীন্দ্রনাথ সবসময় বলেন, মেঘদূত হয়তো অপ্রয়োজনেই লেখা, সেখানে চেতন অচেতন ভুলে মানুষ তার অচেতন সত্তা নিয়ে বা চেতন অচেতনের ঊর্ধ্বে গিয়ে মানুষ যখন তার নিজের হৃদয়ানুভূতিকে আষাঢ়ের প্রথম মেঘ দেখে প্রকাশ করে, তখন সেইটুকুই প্রকাশ করার আনন্দেই মেঘদূত লেখা। বাকি সব কিছুই সেখানে কাল্পনিক, বাকি সব কিছুই সেখানে অর্থহীন। কালিদাস আসলে আষাঢ়ের প্রথম মেঘ দেখে মানুষের অন্তরের যে বেদনা, বিরহী হৃদয়ের যে যন্ত্রণা, বেদনা, তাকেই প্রকাশ করবার জন্য মেঘদূত লিখেছেন। এর আর কোনো মূল্য নেই, অন্য কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না। আমরা কেজো মানুষ, বাঙালি জাতি, সব কিছুকে কাজের মূল্যে বিচার করি, কোনটা থেকে কতটা ফল পাওয়া যায় তার ভিত্তিতে বিচার করি। রবীন্দ্রনাথ বলছেন সব কিছুকে ফলের নিরিখে বিচার করলে তুমি বস্তুর প্রকৃত মূল্যে পৌঁছতে পারবে না। বস্তুর মূল্যকে শুধুমাত্র ওইভাবে প্রয়োজনের মূল্যে বিচার করতে হয় না, আনন্দের মূল্যে বিচার করতে হয়। আর সাহিত্য, লাইব্রেরি, গ্রন্থ সেই মুক্ত অঙ্গন যেখানে মানুষ অবাধ মনের আনন্দে নিজেকে প্রকাশ করতে পারে। সেখানে কোনো ভেদাভেদ নেই, সেখানে জীবিত মৃত, বাদী প্রতিবাদী, সেখানে জাত পাত সমস্ত কিছুর ঊর্ধ্বে সবার বই, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সকলের বই সেখানে থাকে। সেখানে জাতপাতের ভেদাভেদ নেই, ছোট বড়র ভেদাভেদ নেই, জীবিত মৃতের ভেদাভেদ নেই, সকলে এক পাড়াতে মিলেমিশে থাকে। এই যে জ্ঞানের ভাণ্ডার যেখানে উন্মুক্ত, সেখানে সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায়। লাইব্রেরি সেই জ্ঞানের ক্ষেত্র, নিজেকে প্রকাশের ক্ষেত্র।
আজকে ইংরেজদের এদেশে আসা, নবজাগরণের সূত্রপাত, সব কিছুর প্রেক্ষাপটে নিজেকে প্রকাশের সময় এসেছে। সমস্ত কুপমণ্ডূকতাকে ভুলে আজ নিজেদের ভাষায় নিজেদের অন্তরের কথা, হৃদয়ের কথা সাহিত্যে প্রকাশ করতে হবে। জ্ঞান বিজ্ঞানের মধ্যে এই বিশ্ব জগৎ, এই আকাশ, এই গ্রহ নক্ষত্র যা কিছু বলছে সমস্ত ইশারাকে বুঝে প্রকাশ করতে হবে। তিনি বলছেন লাইব্রেরি এমন একটা ক্ষেত্র যেখান থেকে অনেকগুলো স্তরেই যাওয়া যায়। কে কোন দিকে যাবে সেটা একেবারেই তার ব্যক্তিগত পছন্দ। তো এই মোটামুটিভাবে আমাদের আজকের আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।